মাদ্দে লাজিম হলো দুই প্রকার। একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি বলে, যদি আমরা এই পরিভাষাগুলো পড়ি না, পড়ার প্রয়োজন হয় না। মাদ্দে লাজিম একটা হচ্ছে কি কালমি, আরেকটা হলো হারফি। একটা হলো কালমি আর একটা হলো হারফি। আসলে কালমি বলতে বোঝানো হয় শব্দের মধ্যে মাদ্দে লাজিম, শব্দের মধ্যে মাদ্দে লাজিম। আর হারফি হলো হরফ বা বর্ণের মধ্যে মাদ্দে লাজিম। তাহলে একটা হচ্ছে হারফি, যেটাকে হরফ মানে কালমি, একটা হচ্ছে কালমি হচ্ছে কলেমা বা শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হলো হারফি, এটা হলো বর্ণের মধ্যে মাদ্দে লাজিম। তা বর্ণের মধ্যে মাদ্দে লাজিম, আমরা শব্দের মধ্যে মাদ্দে লাজিম কিন্তু আমরা পড়েছি, আমরা পড়ি নাই শব্দের বর্ণের মধ্যে মাদ্দে লাজিমটা। এটা ইনশাল্লাহ আমরা আজকে পড়ার চেষ্টা করব। সবাই একটু আমরা মনোযোগী হব, যাতে এটা শুনলে মনোযোগ সহকারে শুনলে এটা তা মনে থাকবে বেশি দিন, আর মনোযোগ না দিলে এটা মনে থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করবো মনোযোগ দেওয়ার। তা সবাই রেডি তো? মাদ্দে লাজিম কয় প্রকার? দুই প্রকার। কি কি? মাদ্দে কালবি একটা, আর একটা হলো মাদ্দে কি মাদ্দে লাজিম কালমি। মাদ্দে লাজিম কালবি। ওইবার বাংলাও বলা যায়, আপনি বলতে পারেন শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হলো কি বর্ণের মধ্যে, হরফের হরফ বা মধ্যে মাদ্দে বর্ণের মধ্যেও লাজিম। মাদ্দে লাজিম। শব্দের মধ্যে মাদ্দে লাজিম আর হরফের হরফ মধ্যে বা মাদ্দে বর্ণের মধ্যেও মাদ্দে লাজিম। লাজিম। তা আমরা শব্দের মধ্যে অলরেডি পড়েছি, সেই নিয়মটা কি ছিল? সেই নিয়মটা ছিল হচ্ছে যে আসলি মাদ্দের পরে বেসিক মাদ বা মাদ্দে আসলির পরের অক্ষরে যদি তাসদিদ বা সুকুন অথবা থাকে। সাকিন থাকে, তাসদিদ অথবা সাকিন থাকলে সেটা হয় মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম, সেটা হয় মাদ্দে লাজিম। আবার এটাই হচ্ছে মাদ্দে লাজিম কালমি। এটাই কি মাদ্দে লাজিম মাদ্দে লাজিম কালবি। কালমি। তা আমরা আজকে পড়বো মাদ্দে লাজিম হারফি। তা হারফিটা হলো অর্থাৎ হরফ। দেখেন আমরা কিন্তু আহ অনেক অক্ষর আছে, যে অক্ষরগুলো বাংলা হোক, আরবি হোক, ইংরেজি হোক, অক্ষরগুলো উচ্চারণ করার সময় একটা অক্ষর উচ্চারণ করতে তিনটা অক্ষরের সাহায্য লাগে, কখনো কখনো দুইটা অক্ষরের সাহায্য লাগে। যেমন আমি একটা উদাহরণ সবসময় দেই, যে ডাক্তারের কাছে যখন আমরা যাই, তখন কিন্তু ডাক্তার জ্বরের ঔষধ দেয় হচ্ছে H+, কখনো কখনো, ঠিক না? জি তাই H+, এই যে আমরা এইচ বলছি, এইচ বলতে তো আমরা বুঝাই যে এরকম একটা বর্ণ এইচ, ঠিক না? জি এইচ বলতে আমরা এটাই মনে করি, কিন্তু আসলে এই এইচটা বানান করতে গেলে আপনি দেখেন তিনটা অক্ষর লাগে। জি কয়টা অক্ষর লাগে? তিনটা। তিনটা অক্ষর লাগে। এইচ বানান করতে গেলে তিনটা অক্ষর লাগে। একটা হলো এ, দেখবেন ঔষধের গায়ে লেখা থাকে ACE, এটা হলো এইচ। কিন্তু ঔষধের গায়ে কিন্তু লেখা থাকে না এইচ, সরাসরি ওরকম লেখা থাকে না কিন্তু। আবার দেখেন জি, ইংরেজিতে জি, এই জিটা কিভাবে লেখা থাকে? ZEE, ZEE, ডাবল বুঝতে পেরেছেন তো? জি ZEE, এটা হচ্ছে কি, এটাকে বলে জি। তাহলে জি এর বানান কি? জেড জিন ডাবল ডাবল ই, ই। বুঝেছেন? তা জি আরবিতে এরকম, আরবি বর্ণগুলো উচ্চারণেও অন্যান্য বর্ণের সাহায্য লাগে। যেমন আমরা হয়তো বা বলি এটা একটা আলিফ, এটা কি আলিফ, আলিফ কিন্তু উচ্চারণ করতে গেলে কি আসে? হামজা, জবর আ, লাম লাম, ফা, জের, লিফ। লিফ। তাহলে কি হলো? আলিফ হলো। এটা তো আলিফ, আর এটা কি আলিফ, একই আলিফ, কিন্তু এটা উচ্চারণে আলিফ, আর এটা হচ্ছে হরফে আলিফ। বুঝেছেন এবার? জি এবার দেখেন যদি বলি বা, এটা হলো বা জবর বা,
কিন্তু আসলে বা জবর বা না, কথাটা হলো বা আলিফ জবর বা। বা এর উচ্চারণে কয়টা অক্ষর লাগে? দুইটা। একটা হচ্ছে বা আর একটা হচ্ছে আলিফ। আলিফ উচ্চারণ কয়টা অক্ষর লেগেছে? তিনটা। আলিফে তিনটা, বায়ে লেগেছে দুইটা। আলিফ লাম ফা। এবার দেখেন আলিফ বা তা সা জিম, এটা হলো জিম অক্ষর। এটা কি জিম অক্ষর। এখন এই জিমটা বানান করেন, উচ্চারণ করে, তাহলে হবে হচ্ছে জিম, জিম জিম ইয়া ইয়া জিম, মিম আর মিমের উপরে সাকিন। সাকিন। তাহলে জিম বানান করতে কয়টা অক্ষর লাগলো? তিনটা। তিনটা। এখন দেখেন এই তিনটা অক্ষরের মধ্যে মাঝখানে কি মাদ আছে না? জি। কি মাদ? ইয়ামাদ। ইয়া মাদ। তারপরের অক্ষরে কি আছে? মিম সাকিন। মিম সাকিন। তো মনে রাখবেন, আমরা তো বলেছি মাদ্দে আসলির পরে যদি তাসদিদ অথবা সাকিন হয় তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। তাহলে এখানে সেই নিয়মটা কি প্রযোজ্য না? জি ওস্তাদ। তাহলে ইয়া মাদের পরের অক্ষরে সাকিন হলে সেটা কি মাদ হবে? লাজিম, মাদে লাজিম। মাদ্দে লাজিম হবে। যেমন দেখেন দাল, এটা দাল অক্ষর। দাল বানান করেন দাল আলিফ দাল লাম। আলিফ লাম। আলিফ লাম। এখানে দালের জবর, দালের উপরে জবর, লামে সাকিন, তাহলে এটা আলিফ মাদের পরে লামে সাকিন হচ্ছে না? জি। আবার দেখেন নুন, এটা হচ্ছে নুন অক্ষর। এখন নুন বানান করলে কি হয়? নুন অ পেশ নুন ওয়াপেশ। নু, আর নুনে নুনের উপর সাকিন। সাকিন। তাহলে এখানে কি হলো? ওয়াও মাদের পরে নুনে সাকিন হলে কি মাদ হবে? লাজিম, মাদে লাজিম। মাদ লাজিম হবে। মোট কথা হলো, যদি কোনো অক্ষর উচ্চারণ করতে গিয়ে মাঝের অক্ষরে যদি মাদ পাওয়া যায় এবং শেষের অক্ষরে যদি সাকিন পাওয়া যায় তাহলে সেটা মাদ্দে লাজিম। ক্লিয়ার? জি। অর্থাৎ কোনো বর্ণের উচ্চারণে তাজদিদ আসে না। কোনো বর্ণের উচ্চারণে কি আসে না? তাজদিদ আসে না। তার মানে এক কথায় বলতে গেলে শব্দের মধ্যে মাদ্দে লাজিমে তাজদিদ সাকিন উভয়টাই আসে। আর বর্ণের মধ্যে মাদ্দে লাজিমে আপনার তাজদিদ আসে না, শুধুমাত্র সাকিন আসে। সাকিন আছে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে যদি কেউ না বুঝতে পারেন প্রশ্ন করবেন, না বুঝে চুপচাপ থাকলে কিন্তু নিজেরই ক্ষতি। তা আমরা অক্ষর উচ্চারণে আমরা দেখতে পেলাম যে কখনো দুইটা বর্ণের প্রয়োজন হয়, কখনো তিনটা বর্ণের প্রয়োজন হয়। দুইটা বর্ণের প্রয়োজন হলে সেটা হবে বেসিক মাদ, মাদ্দে আসলি বা আলিফ মাদ। ঠিক আছে? আর যদি তিনটা বর্ণের প্রয়োজন হয় এবং মাঝের বর্ণে মাদ থাকে বেসিক মাদ, শেষের বর্ণে যদি সাকিন থাকে তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। এখন আলিফের ক্ষেত্রে আলিফ কেন মাদ হয় না? মাদ্দে লাজিম হয় না কেন আলিফ? মাদের বলেন। হরফ নাই তো, মাদের আলিফ হরফ নাই। এর মাঝখানে মাঝখানে মাদের মাদের হরফ হরফ নাই। নাই। এর মাঝখানে কি নাই? মাদের 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 হরফ হরফ হরফ। নাই। বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু আলিফটাকে মাদ্দে লাজিম বলা যায় না। তো আমরা এখন দেখবো, যেমন এখানে দেখেন আপনারা সূরা ইয়াসিন পড়েন যখন, তখন আপনি ইয়াতে খাড়া জবর দেন, কারণ কি ইয়া বানান করতে গেলে দুইটা অক্ষর লাগে। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া। সিন বানান করতে গেলে সিন, ইয়া, নুন, কয়টা অক্ষর? তিনটা। তিনটা। মাঝের অক্ষরে কি আছে? ইয়া মাদ। ইয়ামাদ। শেষের অক্ষরে সাকিন আছে, সাকিন। তাহলে এটা মাদ্দে লাজিম। এই জন্য দেখেন এখানে সিনে চার আলিফ মাদের চিহ্ন, এটা হচ্ছে মাদ্দে লাজিম। তাহলে আমরা বলবো ইয়াসিন। ইয়াসিন। না, ইয়াসিন, সিন জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। ইয়াসিন। ইয়াসিন। আচ্ছা, তাহলে এটা প্রথমটা হচ্ছে খাড়া জবর বা বেসিক মাদ, আর সিনটা হলো মাদ্দে লাজিম। এবার দেখেন এখানে কিন্তু একটু লেখা ভুল আছে। মিমের উপরে তাজদিদ হয়, এই যে আলিফ লাম মিম। এখানে দেখেন লামটা উচ্চারণ করতে গেলে কি মাদ আছে মাঝখানে? আলিফ মাদ। আলিফ মাদ। মিম উচ্চারণে কি মাদ আছে মাঝখানে? ইয়ামাদ। ইয়া মাদ। ইয়া।
এবং প্রত্যেকটা মাদের পরের অক্ষরে কি আছে, সাকিন আছে বা যজম আছে। তার মানে লামটাও মাদ্দে লাজিম, মিমটাও কি মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। বুঝেছেন? আর আলিফটাতে কোনো মাদ নাই। এখন একটা প্রশ্ন হলো, কোরআন খুলে দেখবেন এই মিমের উপর একটা তাজদিদ আছে। এখন প্রশ্ন হলো, তাজদিদটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এটা কি চুয়াডাঙ্গা থেকে আসলো নাকি, নাকি না, গাইবান্ধা থেকে আসলো? ওস্তাদ লামে লামে যে শেষে মিমের উচ্চারণ হয় সেজন্য কি তাসদিদ? না না না, সেটাই বলছি। হুম, আপনারা যে নিয়মটা এখনো পড়েননি, কিন্তু আগের থেকে একটু আইডিয়া দিচ্ছি, সেটা হলো আমরা তো গুণনা পড়বো ইনশাল্লাহ। তো ও আচ্ছা গুণনার আচ্ছা, মধ্যে গুণনার বিভিন্ন প্রকার আছে। জি যেমন আমরা পড়েছি ওয়াজিব গুণনা, মানে পড়বো। তারপরে আমরা পড়বো মিম সাকিনের গুণনা, আমরা জি পড়বো নুন সাকিনের গুণনা। তো মিম সাকিনের নুন সাকিনের গুণনার কারণে এই মিমে আপনার তাজদিদ হয় এবং এখানে গুণনা হয়। তো আমি সেটা একটু দেখাবো, তারপরে কিভাবে পড়বো সেটা বলবো। প্রথমত দেখেন, আমরা মিম সাকিনের যে নিয়ম আছে, মিম সাকিনদের তিনটা নিয়ম। সব নিয়ম এখন বলবো না, কারণ ওটাতে আমরা পড়াবো আলাদা ভাবে। একটা নিয়ম হচ্ছে ইদগম। ইদগম জি শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। তা মিম জি। সাকিন কাকে বলে? মিম তাকে সাকিন বললাম হলো মিম অক্ষরের উপরে সাকিন। এই যে মিম অক্ষরে কি আছে, সাকিন সাকিন। আছে। দেখেন কোরআনে টোটাল হরফ শব্দ হলো ৭৮,০০০, কিছু কম বেশি হতে পারে। কত হাজার শব্দ? ৭৮,০০০। ৭৮,০০০ শব্দ। তার মধ্যে পৃষ্ঠা সংখ্যা হলো 608। হাফেজি কোরআনে পৃষ্ঠা সংখ্যা হলো কত? 608। ৬০৮। আর মিম সাকিনের নিয়ম কোরআনের মধ্যে আছে 500-র উপরে। তার মানে এভারেজে প্রায় প্রতিটা পৃষ্ঠাতেই মিম সাকিনের নিয়ম আছে। তো মিম সাকিনের নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে ইদগম। তো এখানে মিম সাকিনের পরের অক্ষরে যদি মিম আসে, মিম সাকিনের পরের অক্ষর যদি কি আসে, মিম মিম আসে, আছে। তাহলে প্রথম মিম যেটা সাকিন যুক্ত মিম, এইটা কিন্তু পড়া হবে না। কারণ সেকেন্ড মিমে কিন্তু তখন তাজদিদ হবে। এদগমের অক্ষরে সবসময় তাজদিদ আসবে, মনে রাখবেন একটা জিনিস, এদগমের অক্ষরে কি আসবে? তাজদিদ। তাই। তা মিম সাকিনের এদগামের অক্ষর মাত্র কিন্তু একটা, সেটা কি? মিম। মিম। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই। আহ যেমন আমি একটা বানিয়ে উদাহরণ দিই, কোরআনের শব্দ না। মনে করেন যে এখানে আলাইহিম, এটা কোরআনের শব্দ অবশ্য। আলাইহিম, আলাই, আলাইহিম, এখানে মিমে কি সাকিন আছে না শেষে? জি জি। এখন পরবর্তী শব্দ হচ্ছে আলাইহিম আতর। এখানে পরবর্তী শব্দে কিন্তু অবশ্যই মিম আসবে, মানে তাজদিদ আসবে। কি আসবে? তাজদিদ। তাজদিদুল। তার মানে আপনার এই যে যে সেকেন্ড মিমে তাজদিদ আসলো, এটার কারণ কিন্তু ফার্স্ট মিম। এটার কারণ কে? ফার্স্ট মিম। ফার্স্ট মিম। ফার্স্টের মিম হচ্ছে সাকিন আছে, সেকেন্ড মিমে কি হলো? তাজদিদ হলো। তাজদিদ। এটা হচ্ছে মিম সাকিনের এদগম। এইরকম যদি হয় তাহলে এটার নিয়ম হবে কি, এটাকে কি বলবে? মিম মিম সাকিনের সাকিনের ইদগম। ইদগাম। এখন আমরা কিন্তু একটা নিয়ম জানি। কি নিয়ম? যে সাকিন এবং তাজদিদ যদি পাশাপাশি থাকে, তাহলে সাকিনটাকে পড়া হয় না। কাকে পড়তে তাজদিদ। হয়? তাজদিদ। তাজদিদকে পড়তে হয়। তাজদিদকে মনে করেন পড়তে যে হয়। এখানে একজন চেয়ারম্যান আছে, এখানে একজন আছে কি মেম্বার। এখন বক্তব্য দেওয়ার সুযোগ পাবে একজন, কাকে দিবেন আপনি? চেয়ারম্যান সাহেবকে। চেয়ারম্যান সাহেবকে দিবেন, কারণ চেয়ারম্যানের পাওয়ার বেশি। আমরা তো পাওয়ারকে বেশি মূল্যায়ন করি, ঠিক না? জি তো এখানে তাজদিদের পাওয়ার বেশি। কার পাওয়ার বেশি? তাজদিদের। তাজদিদ। সাকিনের থেকে তাজদিদের পাওয়ার বেশি হওয়ার কারণে এই হাটা, কোন হাটা? এই যে জের যুক্ত হা, আলাই হি, জি। এই হিটা এই মিমকে ধরবে। তার মানে এই মিমটা পড়া হবে না। এই যে যে এই মিমটা, এই হাটা যে মিমকে ধরলো, এইটাকে বলা হয় মিলানো। এটাকে কি বলা হয়? মিলানো। মিলিয়ে পড়া। অর্থাৎ এই শব্দের সাথে এই শব্দকে আমরা কি করলাম? মেলালাম, মিলিয়ে ফেললাম। মিলিয়ে ইদগাম। পড়লাম। জি। এর পাশাপাশি মিলিয়ে তো পড়লামই, পাশাপাশি এখানে গুণনাও করতে হবে, কারণ মিম সাকিনের পরে মিম আসলে তখন গুণনা করতে হয়।
তখন কি করতে হয়? গুণনা করতে হয়। গুণনা করতে হয়। এই জন্য দেখবেন, আমি এবার দেখাই মাদ্দে লাজিমের উদাহরণ দেখাই। যেমন দেখেন, আপনি যদি লাম আলিফ লাম মিমটাকে যদি আপনি ভাঙেন, তাহলে আলিফ লাম মিম, এই যে আলিফ, এই যে লাম, এইটা মিম। কোরআনে দেখবেন যে এখানে কিছু নাই। আর এখানে কিন্তু এগুলোকে বলে হরফে মুকাত্তাআত, মানে কি বিচ্ছিন্ন বর্ণ। এখানে কিন্তু বর্ণের উচ্চারণ করতে হয়, এখানে কিন্তু জবরদের পেশ থাকে না। বুঝতে পেরেছেন? এখন জি। এই যে লাম, লামের উপর দেখবেন মাদ্দে লাজিমের চিহ্ন আছে, মিমের উপরে মাদ্দে লাজিমের চিহ্ন আছে, এবং মিমের উপরে তাজদিদও আছে। এখন তাজদিদটা কেন হলো? এর কারণ হলো, লাম বানান করতে গেলে কি লাগে? লাম আলিফ জবর লা, মিম থাকবে, তারপরে মিম থাকবে, মিম সাকিন। এবার মিম বানান করতে গেলে প্রথমে কি আসবে? মিম মিম জের ইয়া মিম সাকিন। এখন দেখেন, এখানে মিম সাকিনের পরে কি মিম আসছে না? আসছে। তার মানে কি এখানে একটা তাজদিদ হবে না? জি, এখানে তো জের আছে, এখানে তাজদিদ হবে। এখন এই লামটা কিন্তু এই ফার্স্ট মিমকে ধরবে না। কারণ কি? সেকেন্ড মিমে তো তাজদিদ আছে। তাজদিদ আছে। তাহলে এইটা লাম, এটা যখন লাম যখন মিমকে ধরবে, তখন কিন্তু এখানে গুণনা করতে হবে। কি করতে হবে? গুণনা। গুণনা করতে হবে। এটা আমরা যখন মিম সাকিনের নিয়ম পড়বো তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা কিভাবে পড়বো? আলিফ লাম, তা এই যে লাম বললাম, লাম মিমকে যখন ধরলো লাম, তখন কিন্তু দেখেন লামের উপরে আমার কিছু সময় আমি স্টে করলাম। কিছু সময় কি করলাম? স্টে করলাম। অর্থাৎ তাজদিদের সাথে কয়টা হরকত থাকে? দুইটা। একটা তো দুইটা। তাজদিদ, আর একটা জবরদের পেশ। তা আমরা জবরদের পেশটাকে পরে উচ্চারণ করব। যখন লাম মিমকে ধরবে তখন কিছু সময় ধরে রাখবো। পড়াটাকে কি করব? ধরে রাখবো। বুঝতে পেরেছেন? যেমন জি, আমরা যদি গাড়ি স্টার্ট দিয়ে হঠাৎ করে কোথাও কি হলো, সিগন্যাল দিল পুলিশে, তখন আপনি কি স্টার্ট বন্ধ করেন, নাকি ওখানে স্টার্ট চলতে থাকে? কথা বল, মানে মুভমেন্ট বন্ধ থাকে, ঠিক না? জি, হ্যাঁ, গাড়ির স্টার্ট বন্ধ করা হয় না, বরং মুভমেন্ট বন্ধ রাখা হয়। তো এরকম লাম, এই যে গুণনা করলাম, কয়ালিফ মাদ গুণনা কিন্তু একালিফ মাদের সম পরিমাণ করতে হয়। তো এই জন্য দেখবেন যে কোরআনের মধ্যে লামের উপরে কি আছে? তাজদিদ আছে। বুঝেছেন? আমার এখানে মানে আসেনি তাজদিদটা। মিমের তাহলে আমরা উপরে কিভাবে? তাজদিদ। হ্যাঁ, মিমের উপরে তাজদিদ। হ্যাঁ, মিমের উপরে তাজদিদ। এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখেন প্রত্যেকটাই আমরা কিন্তু অক্ষরের উচ্চারণ করি। এখানে কিন্তু কোনো জায়গায় জবরদের পেশ নাই, আছে? নাই। নাই। এরকম কোরআনে 29 জায়গাতে এরকম এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। হরুফ মুকাত্তা। শব্দটা হারফুনের বহুবচন, আর মুকাত্তাআত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। কারণ এগুলো তো আমরা বিচ্ছিন্ন বর্ণ হিসেবে পড়ি। এখানে তো আমরা জবরদের পেশ দিয়ে শব্দ হিসেবে পড়া হয় না, ঠিক না? জি, যেমন আপনি যখন বাড়ির নাম্বার দেন, বাড়ি নাম্বার অমুক, তখন আপনি কি করেন? আপনি কি বাড়ির নাম্বার কি দেন যে আহ ওই কি বলে, বিভিন্ন শব্দ আছে না যেগুলো কয়েকটা বর্ণ মিলে শব্দ হয়? আপনি কি এভাবে বলেন বিউটি এক? বিউটি তো একজন নামও হতে পারে, নাম বাদ দিলাম। বিউটি মানে সুন্দর। আপনি কি বিউটি সুন্দর, সুইট ওয়ান, সুইট টু এভাবে দেন? বাড়ির নাম, বাড়ির নাম্বার কি দেন? মানে 35-এর এ, 36-এর বি, ব্লক সি, ব্লক ডি। এগুলো কি বিচ্ছিন্ন বর্ণ না ইংরেজিতে? জি, কিন্তু আমি যখন বলবো হাউস লিখবো, তখন কি ওটা বর্ণ হবে? ওটা শব্দ হয়ে গেল। তো এই যে যে বর্ণগুলো বিচ্ছিন্ন, বা এ বি সি ডি, এগুলো কিন্তু বিচ্ছিন্ন বর্ণ। জি, যতক্ষণ পর্যন্ত এটার সাথে অন্য কোনো বর্ণ যুক্ত না হবে, ততক্ষণ এগুলো বিচ্ছিন্ন বর্ণ হিসেবেই কাউন্ট হবে। তা আরবিতে ওরকম, আপনার আরবিতে একটা অক্ষর আরেকটা অক্ষরকে ধরে কিসের মাধ্যমে ধরে? হরকতের মাধ্যমে। হয় জবর, নাইলে জের, নাইলে পেশ, নাইলে তাজদিদ, নাইলে সাকিন, নাইলে দুই জবর। এগুলো কোনোটা কি আছে এই অক্ষরগুলোর উপরে? নিচেই না, নাই। নাই কিন্তু। এখন কেউ কেউ বলতে পারেন খাড়া জবর কিভাবে হলো? খাড়া জবর তো হরকত না, খাড়া জবর তো মাদের চিহ্ন, ঠিক না? খাড়া জি, জবরটা কি? মাদের চিহ্ন। মাধ্যমে। তার মানে এগুলোকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন বর্ণ, বাংলায় বলতে হলে।
আর আরবিতে বললে আমরা কি বলবো, তাজবিদের পরিভাষায় এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। মুকাত্তাআত। মুকাত্তাআত শব্দের অর্থ হচ্ছে কাটা, যেগুলো কাটা হয়। বুঝতে পেরেছেন? কাটা মানে কি, যেটা বিচ্ছিন্ন, কাটলে সেটা বিচ্ছিন্ন হয় না। জি তা এগুলো হচ্ছে বিচ্ছিন্ন বর্ণ, তাহলে এগুলোকে কি বলা হয়, বিচ্ছিন্ন বর্ণ বলা হয়। এটা হচ্ছে কোরআনে 29 জায়গায়, প্রত্যেকটা এগুলো 29টা সূরার শুরুতে আছে। যেমন কোন সূরার শুরুতে আছে কফ, এটা হরফে হরুফে মুকাত্তাআত, কফটাও মাদ্দে লাজিম। আচ্ছা, তারপর আমরা পড়বো আলিফ লাম মিম র। সবাই বলি, কেউ বলবে না। আলিফ লাম মিম ইয়াসিন ইয়াসিন নুন। এখানে কিন্তু নুনটা এই যে বানান করে দেখানো হয়েছে, এখানে নুনটা হচ্ছে মাদ্দে লাজিম। আলিফ লাম মিম সাদ। আলিফ আলিফ লাম মিম সাদ ইয়াসিন। ইয়াসিন। আচ্ছা, তাহলে আমরা পড়লাম মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমটা শুধুমাত্র এরকম বিচ্ছিন্ন বর্ণের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মাদ্দে লাজিম হারফি। এই পরিভাষা মনে না রাখতে পারলেও সমস্যা নাই, শুধু বুঝতে পারলেই হলো যে মাদ্দে লাজিম। আর এই মাদ্দে লাজিম গুলো শব্দে সূরার শুরুতে আসে, কখনো সূরার মাঝখানে, আয়াতের মাঝখানে আসে না। এই হরফ যেগুলো বর্ণের মধ্যে যেগুলো মাদ্দে লাজিম, সেগুলো কখনোই কিসের মধ্যে আসে না, আপনার শব্দের মানে সূরার মাঝখানে আসে না, আয়াতের মাঝখানে আসে না। এগুলো সবগুলো সূরার শুরুতে আসে। তো আমরা মোটামুটি মাদ শেষ করলাম, বেসিক মাদ, সেকেন্ডারি মাদ এবং মাদ্দে মানে এগুলো পড়লাম। তো আমাদের মোটামুটি আমরা মাখরাজের পরে মাদটা শেষ করেছি, আমাদের পরে অনেক পড়া বাকি আছে, গুন্না আছে। এই ক্লাসটি আমাদের প্রতি শনি এবং সোমবার বাংলাদেশ সময় ভোর 5:15 অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে আমাদের প্রতিদিন আমাদের নাজেরা ক্লাস হয়, তাজবিদের যেটা শিখলেন সেটার অ্যাপ্লিকেশন, সেটার অনুশীলন হয়। আর আমাদের রাতে তাজবিদের ক্লাস হয় প্রতি সোমবার এবং বুধবার রাত 9টায়। আমরা এটা এখানে শেষ করব। আমরা এখন চলে যাব আল ইমরান, সূরা আল ইমরানের নাজেরা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ আমরা।